আমরা যখন টিভি দেখি বা সোশ্যাল মিডিয়া স্ক্রল করি তখন কি শুধু বিনোদনই খুঁজি নাকি আমাদের অজান্তেই মিডিয়া ঠিক করে দিচ্ছে নারী বা পুরুষ বলতে আমরা ঠিক কি বুঝব? চলুন আজকের এই আলোচনায় গভীরে গিয়ে দেখি মিডিয়া কিভাবে আমাদের জেন্ডার নিয়ে ভাবনাচিন্তাগুলোকে ধীরে ধীরে গড়ে তোলে। এই ছবিগুলো আমাদের সবার খুব চেনা, তাই না? প্রতিদিন টিভিতে, বিজ্ঞাপনে, সিনেমায় তো আমরা এমনটাই দেখে অভ্যস্ত। কিন্তু কখনো কি থেমে মনে প্রশ্ন এসছে, কেন এমনটা হয়? কেন ঘর পরিষ্কারের কাজটা সবসময় নারীর আর দুনিয়া বাঁচানোর দায়িত্বটা পুরুষের? এই সহজ দেখতে প্রশ্নটার মধ্যেই কিন্তু অনেক জটিল উত্তর লুকিয়ে আছে। এই পুরো ব্যাপারটা ধাপে ধাপে বোঝার চেষ্টা করা যাক। প্রথমে আমরা দেখব মিডিয়া কি আসলেই সমাজের প্রতিচ্ছবি নাকি সমাজকে তৈরি করার কারিগর। তারপর সেক্স আর জেন্ডারের মতো জরুরি পার্থক্যটা বুঝব। এরপর দেখব মিডিয়ার তৈরি করা কিছু কমন স্টেরিওটাইপ আর শিখব কিভাবে এগুলোকে বিশ্লেষণ করা যায়। আর সবশেষে শুধু সমস্যা নিয়েই নয়, কথা বলবো সমাধান নিয়েও। আচ্ছা, তাহলে আমাদের প্রথম প্রশ্নটা দিয়েই শুরু করা যাক। মিডিয়ার আসল ভূমিকাটা কি? এটা কি একটা আয়নার মতো যা শুধু আমাদের সমাজের ভালো মন্দ তুলে ধরে, নাকি সবার অলক্ষ্যে এটা সমাজকে নিজের মতো করে গড়েও তুলছে? দেখুন, এটা ঠিক যে মিডিয়া সমাজে যা আছে তাই দেখায়, কিন্তু ব্যাপারটা ঠিক অত সোজা সাপটা না। মিডিয়া আসলে একটা বিবর্ধক কাঁচের মতো কাজ করে। সমাজে যে বিশ্বাস বা ধারণাগুলো আগে থেকেই আছে সেগুলোকে বারবার দেখিয়ে আরও শক্তিশালী করে তোলে। আর একসময় আমাদের মনে হতে থাকে এটাই তো স্বাভাবিক, এটাই তো নিয়ম। এই বিষয়টাতেই কমলা ভাসিনীর একটা দারুণ কথা আছে। তিনি বলছেন, মিডিয়া আসলে একটা নিষ্ক্রিয় আয়না নয়, বরং এটা একজন দক্ষ সম্পাদকের মতো, যে হাজারটা ঘটনার মধ্যে থেকে বেছে বেছে কিছু জিনিস আমাদের সামনে তুলে ধরে, আর এভাবেই আমাদের জন্য একটা নতুন নিজস্ব বাস্তবতা তৈরি করে দেয়। মিডিয়াকে আরও ভালোভাবে বুঝতে হলে আমাদের আরও একটা খুব জরুরি জিনিস বুঝতে হবে, আর সেটা হলো সেক্স আর জেন্ডারের মধ্যেকার পার্থক্য। এই দুটো শব্দ আমরা প্রায়ই এক করে ফেলি, কিন্তু এগুলোর অর্থ আসলে একদমই আলাদা। খুব সহজ করে বললে, সেক্স হলো আমাদের জৈবিক পরিচয়, যা নিয়ে আমরা জন্মাই, যেমন আমাদের শারীরিক গঠন, ক্রোমোজোম বা হরমোন। এটা প্রকৃতি ঠিক করে দেয়। অন্যদিকে জেন্ডার কিন্তু প্রকৃতি তৈরি করে না, এটা তৈরি করে আমাদের সমাজ। পুরুষালী আচরণ কেমন হবে বা নারীসুলভ ব্যবহার বলতে কি বোঝায়, এই ধারণাগুলো কিন্তু আমাদের শেখানো হয়। এটা সময়ের সাথে সাথে এমনকি এক সংস্কৃতি থেকে অন্য সংস্কৃতিতে বদলে যায়। এই টেবিলটা দেখলে পার্থক্যটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরুন, একজন নারীর সন্তান জন্ম দেওয়ার যে শারীরিক ক্ষমতা সেটা হলো তার সেক্সের অংশ, কিন্তু সমাজ যখন ধরে নেয় যে সন্তান লালন পালনের পুরো দায়িত্বটাও শুধু সেই নারীর, তখন সেটা হয়ে যায় একটা সামাজিকভাবে তৈরি জেন্ডার ভূমিকা। আর এই ধারণাটাকেই ফরাসি দার্শনিক সিমোন দে বোভুয়ার তার একটা বিখ্যাত উক্তিতে অসাধারণভাবে তুলে ধরেছেন। তার কথার মূল সুরটা হল, জৈবিকভাবে নারী হিসাবে জন্মালেই কেউ নারী হয়ে ওঠে না। আমাদের সমাজ, সংস্কৃতি, পরিবার সবাই মিলে তাকে শেখায় নারী হওয়ার মানে কি। তো সেক্স আর জেন্ডারের পার্থক্যটা তো বোঝা গেল। এখন দেখি মিডিয়া এই জেন্ডারের ধারণাটাকে কিভাবে কাজে লাগায় আর নির্দিষ্ট কিছু ছাঁচে ফেলে আমাদের সামনে বারবার হাজির করে। জেন্ডার স্টেরিওটাইপ জিনিসটা কি? সোজা কথায় এটা হলো একটা ছাঁচ। যখন আমরা ধরে নিই যে একটা নির্দিষ্ট লিঙ্গের সব মানুষ একইভাবে চিন্তা করবে বা একই রকম আচরণ করবে, সেটাই হলো স্টেরিওটাইপ। যেমন, ছেলেরা তো একটু দুরন্ত হবেই, বা মেয়েরা বড্ড বেশি কথা বলে, এই সবই হলো স্টেরিওটাইপের উদাহরণ। আর এই ছাঁচগুলোই আমরা মিডিয়া বলতে গেলে সারাক্ষণ দেখি। নারীদের দেখানো হয় একজন আদর্শ মা, যত্নশীল স্ত্রী, অথবা শুধুই একটা সুন্দর বস্তু হিসেবে। আর পুরুষদের দেখানো হয় কঠিন, আবেগহীন নায়ক হিসেবে, যে সব সিদ্ধান্ত নেয় এবং পরিবারকে রক্ষা করে। আচ্ছা, এবার একটা সংখ্যা দেখা যাক। স্ক্রিনে যে সংখ্যাটা আসছে সেটা হলো 24%। কিসের সংখ্যা হতে পারে এটা? বলুন তো, একটু ভাবুন। এই 24% হল বিশ্বজুড়ে সংবাদে আমরা যাদের কথা শুনি বা যাদের বিশেষজ্ঞ হিসেবে দেখি, তাদের মধ্যে নারীর সংখ্যা। তার মানে খবরের দুনিয়ায় প্রতি 4 জন বিশেষজ্ঞের মধ্যে 3 জনই পুরুষ। ব্যবধানটা বিশাল, তাই না? এটা দেখিয়ে দেয় কার কণ্ঠস্বরকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এত সব দেখার পর মনে হতে পারে এই বিষয়গুলো আমরা সাধারণ দর্শক হিসেবে বুঝব কিভাবে। আচ্ছা, এর জন্যও কিছু সহজ কিন্তু শক্তিশালী টুল বা ধারণা আছে যা আমাদের একটা নতুন দৃষ্টি দেবে। এর মধ্যে সবচেয়ে কাজের হল জেন্ডার লেন্সের ধারণাটা। ভাবুন তো, এটা একটা স্পেশাল চশমার মতো।
এই চশমাটা চোখে দিলেই আমরা যে কোনো সিনেমা, বিজ্ঞাপন বা খবরের আড়ালে লুকিয়ে থাকা জেন্ডারগত অসাম্য বা পক্ষপাতগুলো পরিষ্কার দেখতে পাব। এখানে আরও দুটো জরুরি ধারণা চলে আসে: সমতা বা ইকুয়ালিটি আর ন্যায্যতা বা ইকুইটি। ইকুয়ালিটি মানে হলো সবাইকে সমান সুযোগ বা একই জিনিস দেওয়া, যেমন একটা দেয়ালের ওপাশে খেলা দেখার জন্য 3 জনকে একই সাইজের টুল দেওয়া হলো। কিন্তু ইকুইটি বা ন্যায্যতা মানে হলো কার কি প্রয়োজন সেটা বুঝে তাকে সেই অনুযায়ী সাহায্য করা। অর্থাৎ যে মানুষটা খাটো তাকে একটু উঁচু টুল দেওয়া, যাতে 3 জনই সমানভাবে খেলাটা দেখতে পারে। আরেকটা খুব শক্তিশালী ধারণা হল গ্লাস সিলিং বা কাচের ছাদ। এটা এমন একটা অদৃশ্য বাধাকে বোঝায় যা অনেক যোগ্য নারীকে পেশাগত জীবনে একটা নির্দিষ্ট পদের উপরে উঠতে দেয় না। ছাদটা কাচের, তাই দেখা যায় না, কিন্তু বাধাটা একদম বাস্তব। আর এই গ্লাস সিলিং যে শুধু একটা কথার কথা না, তার প্রমাণ হলো এই ডেটাটা। দেখুন, মিডিয়া এবং বিনোদন জগতের সবচেয়ে উঁচু পদগুলোতে ৭৮% পুরুষ, আর নারীদের মধ্যে অশ্বেতাঙ্গ নারীদের সংখ্যাটা মাত্র 4% নেমে এসেছে। এই সংখ্যাগুলোই বলে দেয় সেই অদৃশ্য বাধাটা আসলে কতটা কঠিন। কিন্তু শুধু সমস্যা খুঁজে বের করলেই তো হবে না, তাই না? সমাধানটাও জরুরি। আর মজার ব্যাপার হলো, যে মিডিয়া এই সমস্যাগুলো তৈরি করছে, সেই মিডিয়া নিজেই কিন্তু সমাধানের একটা বড় অংশ হতে পারে। পরিবর্তনের পথটা মূলত দুটো। প্রথমত, মিডিয়ায় যখনই কোনো ক্ষতিকর বা ছকে বাঁধা চরিত্রায়ন দেখা যাবে, সেটার বিরুদ্ধে আওয়াজ তোলা, প্রতিবাদ করা। আর দ্বিতীয় এবং সম্ভবত আরও বেশি জরুরি হল নিজেদের গল্প বলার জন্য নতুন বিকল্প মিডিয়া তৈরি করা। এই বিকল্প মিডিয়া কিন্তু অনেক রকমের হতে পারে, যেমন নারীবাদী পত্রিকা প্রকাশ করা, গ্রামের নারীদের হাতে ক্যামেরা তুলে দিয়ে তাদের নিজেদের গল্প বলতে উৎসাহিত করা, বা #মিটুর মতো সোশ্যাল মিডিয়া আন্দোলন, যা সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। এই সবই পরিবর্তনের এক একটা দারুণ উদাহরণ। শেষ কথা হলো, লক্ষ্যটা আসলে একটাই: মিডিয়াকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যেখানে নারীদের আর লুকিয়ে রাখা হবে না, তাদের কণ্ঠকে চেপে রাখা হবে না, বরং তারা হয়ে উঠবে দৃশ্যমান এবং তাদের কথা শোনা যাবে। আর সেই পরিবর্তনটা আনার দায়িত্বটা কিন্তু আমাদের সবার।